নিউজ ডে বাংলার চায়ের আড্ডায় ভোটের চর্চা অনুষ্ঠানে আমি ধীরাজ দিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। চায়ের দোকানে আলোচনা এবং চায়ের আড্ডায় দেখা গেছে রাজনৈতিক আলোচনা। ইতিমধ্যে যেহেতু অসময়ে নির্বাচন এবং আগামী নির্বাচনকে ঘিরে বিভিন্ন চায়ের দোকানে আড্ডা, এবং সবথেকে বেশি রাজনৈতিক যে আড্ডা হয় যে জায়গায় সেটি হলো লামডিংয়ের এই স্থান, যেটাকে বলা হয় আমতলা। আমতলা চায়ের দোকানের আড্ডা। আমি আপনার থেকে জানতে চাইবো, আপনার দোকানে কি আড্ডার একটা পরিবেশ হয়? প্রায় মোটামুটি সব কাস্টমাররা আসে, কিছু আলাপ আলোচনা হয়। বলে যে লামডিংয়ে সব থেকে বেশি রাজনৈতিক আলোচনা এই চায়ের দোকানে হয়। এই জায়গার বিশেষত্ব কি, না কি নাম? না, তেমন একটা বিশেষ আলোচনা হয় না, সবরা আসে, চাটা খায়, কথাবার্তা বলে ওরা মোটামুটি প্রকাশ করে, আলোচনা প্রকাশ করে। এই জায়গার বিশেষ নামটা কি আপনার এই দোকানের নাম? এই জায়গার বিশেষ লামডিং থানা রোড চায়ের দোকান আমতলা। আমতলা চায়ের দোকান বলে এই জায়গাটাকে চেনে নিশ্চয়ই। আমতলার চায়ের দোকান বলে এই জায়গার পরিচয়, এবং বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা কিন্তু এখানে আসে এবং এসে বিভিন্ন ধরনের যে আলোচনা, রাজনৈতিক আলোচনা, আমি প্রত্যেকের সাথে কথা বলবো, একের পর আমি যাচ্ছি প্রত্যেকের সাথে আলোচনা করবো। যেহেতু অসময়ে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন, এবং এই বিধানসভা নির্বাচনকে ঘিরে দেখা গেছে যে চায়ের দোকানে যে আলোচনা হয় এই সম্পর্কে জানবো। ইতিমধ্যে আমার সাথে এই স্থানের যারা ব্যক্তিরা রয়েছে, আপনি প্রথমে আপনার কাছে জানবো। নমস্কার দাদা, আমি অটো নিয়ে নদীর পাড় যাচ্ছি, তো দেখলাম যে আপনি নিউজ করছেন, আচ্ছা আচ্ছা তো তার জন্য আমিও দাঁড়ালাম, একটু চায়ের দোকান আছে, চাটাও খেলাম, আচ্ছা, তো ভালো আপনি লাগছে। কি চাকরি এখানে আসে প্রায় সময়? আসি যখনই ভাড়া কি নিয়ে আসি, ধরনের আলোচনা হয়? কি হয় রাজনৈতিক কিছু বিষয় নিয়ে কি আলোচনা মনে হয় হয়। নির্বাচন আগামী দিনে কি হতে পারে? আগামী তো সুবিধা ঠিকই আছে, গ্রাম অঞ্চলে অনেক কাজ করেছে, যেহেতু আমরা অটো নিয়ে সব জায়গায় যাই আসি, তো দেখি রাস্তাঘাট খুবই ভালো করছে। মানে শিবু মিশ্র বর্তমান যিনি বিধায়ক, হুম, উনি লামিং অনেক কাজ করেছে। অনেক কাজ করছে, অনেক কাজ করছে। আর ওনার মানে জড়িত আমরা দেখছি আর কি, অনেক লোক যারা আসছেন, উনি কোনোদিন ব্যায়াম করেন নাই, উনি খুব ভালো লোক। আগামী যেটা আমরা নির্বাচনে আপনারা কি ফের ওনাকে চাইছেন? ওনাকে খুব ভালো। আগামী নির্বাচনে কিন্তু একজন সাথে কথা বললাম যে আগামী নির্বাচনে কিন্তু বর্তমান যে বিধায়ক ওনাকে চাইছে, আরো ব্যক্তি রয়েছে। আমি আপনার থেকে জানতে চাইবো কি মনে হয় কি হতে চলেছে আগামী নির্বাচনে? আগামী নির্বাচন মানে আমরা সবাই লামডিংবাসী আমরা আশা করি যে আমরা আবার শিবু মিশ্রকে আবার প্রার্থিত দেবে পার্টি, এবং লামডিংয়ের জনগণ সবাই মিলে ওনাকে আমরাকে আবার জিতিয়ে আবার আমরা বিধানসভায় পাঠাবো, যাতে উন্নতির কামটা আরো আগ বাড়িয়ে যায়। নিশ্চয়ই আরো একটা ব্যক্তি এসেছে, আপনি এই স্থানে অনেক পুরনো মানুষ চিনি আপনাকে। নমস্কার। কি মনে হয় নির্বাচন আগামী দিনে কংগ্রেস না বিজেপি কি আসছে? আচ্ছা, প্রথমে আমি জানাই আগামী ফাল্গুনী পূর্ণিমা এবং আমাদের আগামী দোল পূর্ণিমার শুভেচ্ছা। আর যেহেতু চায়ের দোকান এখানে এটা অনেক পুরনো, আর বিশেষ করে যে চায়ওয়ালা উনিও অনেক পুরানো লামডিংয়ের, সম্পর্কে আমার ভাতি যাওয়া হয়। তো এখন তো আমরা সব অনিশ্চয়তার মধ্যে আছি। সকালবেলা ঘুম থেকে ওঠে কি ব্যাপার, কার পজিশন ভালো, কে পাবে টিকিট, কে কে টিকিট পেলে ভালো হবে, আমাদের এই এলাকার উন্নতি হবে। তো আমরা 100বার চাইবো, আমরা যেহেতু লামডিংয়ের, আমরা লামডিংকে নিয়ে আছি, সমষ্টির ব্যাপারটা তো আলাদা। তো আমরা চাইবো আমাদের যে দলেরই হোক, আমাদের এই পারের প্রার্থী হোক। আর বর্তমান বিধায়কের সম্বন্ধে বলবো, উনি যা কাজ করেছেন, যা করছেন, আমরা 100বার চাইবো যে উনি আবার বিধায়ক হয়ে লামডিং সমষ্টি থেকে নির্বাচিত হয়ে বাকি থাকা কাজগুলো যাতে সম্পূর্ণ করে, এই আশা রাখবো। নিশ্চয়ই এখানে আরো একটা বিষয় রয়েছে, লামডিং এ কিন্তু সমষ্টিটা দুটা ভাগে বিভক্ত বলা যেতে পারে, যেহেতু মাঝখানে একটি রিজার্ভ রয়েছে এবং পাহাড়ের এপার আর ওপার, এই প্রসঙ্গে কিন্তু বিভিন্ন সময় আলোচনা হয়। এবং উনি যেমনটা বললেন যে প্রত্যেকের দাবি যে এই পারের থেকে যেহেতু বিধায়ক বিদুর্গ বহু বছর ধরে আছে, আগামী দিনও চাইছে। আমি আরো একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক আছে, আপনার থেকে জানতে চাইবো কি মনে হয় মিত্রজোটের যে অসম সরকার চলছে, জনগণ কি ফের ওনাকে এই সরকারকে চাইবে, না কংগ্রেস দলের নতুন সরকার আসবে? অবশ্যই এই সরকারকেই চাইবে, কারণ এই সরকার লোককে কিছু দিয়েছে, মানুষকে মানে থাকার ব্যবস্থা দিয়েছে, খাওয়ার ব্যবস্থা দিয়েছে, নানান ধরনের এই সরকারি অনুদানগুলি দিয়েছে। তার জন্য আমি মনে করি এই সরকার আসাটাই আমি মনে করি ভালো। এই সরকার আসার পর এখানে ক্রাইম কমেছে, এখানে অনেক আইন শৃঙ্খলার সম্বন্ধে লোকে সচেতন হয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এটা যে আমাদের লামডিং সমষ্টি, আমি উন্নত আছেই, আমার লামডিং সমষ্টির সম্বন্ধে আমি একটাই ছোট কথা বলবো। আমরা বহু বছর পর একটা বিধায়ক পেয়েছি, যার নাম শিবু মিশ্র। কে কি বলছে, কে কি বলবে তা আমি জানি না, কিন্তু আমার তরফ থেকে আমি একটা কথা বলবো। আমি বয়স্ক একজন লোক, আমি ওই হিসাবে বলবো তার যেটা
সমাজের সঙ্গে যেটা সম্পর্ক খুব সুন্দর। আজও কোনো এমএলএর কাছে গিয়ে লোকে সিধাভাবে কথা বলতে পারেনি। ও তো রাস্তায় চললেও লোকের সঙ্গে কথা বলে, ঘরে বসলেও লোকে আসলে তার সময় দেয় এবং নানান ধরনের সমস্যাগুলি শুনে এবং সমস্যার সমাধান করার চেষ্টা করে। নিশ্চয়ই স্বামী বিধায়ককে কিন্তু প্রশংসা করছে অনেকেই। আমি আরো একজন ব্যক্তি রয়েছে, আমি আপনার কাছে বলবো, আপনি চা খাননি? হ্যাঁ, আমি চা খেয়েছি, জাস্ট আমি কাপটা রাখলাম। আচ্ছা, আপনি কি প্রায় এখানে আসি চা খেতে? হ্যাঁ, আমি কমলদার এখানে প্রায় চা খেতে আসি, আর কমলদা খুব চা বানায়, তাই খুব ভালো লাগে আমার চাটা। কি আলোচনা হয়, কি ধরনের যে আড্ডা, যে রাজনৈতিক আড্ডা বা কি ধরনের আলোচনা, আর কি বোঝা যাচ্ছে কি হতে পারে আগামী দিনে? দেখুন, লামডিং শহরটার মধ্যে যে বাজারটা, এই বাজার অঞ্চলে অনেকগুলো চায়ের দোকান আছে, তার মধ্যে বেশিরভাগ চায়ের দোকানে কিন্তু খুব সুন্দর রাজনৈতিক আলোচনা হয় এবং এই রাজনৈতিক আলোচনায় আমরা প্রত্যেক দল মতের মানুষ একসাথে বসিয়ে আলোচনা করি। বর্তমান পরিস্থিতি, দেশের পরিস্থিতি, রাজ্যের পরিস্থিতি এবং লামডিং এর পরিস্থিতি নিয়ে বিভিন্ন আলোচনা হয়। কি মনে হয় আপনার আগামী নির্বাচনে লামডিং সমষ্টি থেকে কে প্রার্থিত্ব পেতে পারে বা কোন রাজনৈতিক দল আসতে পারে, কি ধরনের মানুষ? দেখুন, মানুষ তো অনেক বছর দেখলো। মানুষ বর্তমান লামডিং এ আমার জানা মতো, আমি জবের থেকে বুঝি, 10-20 বছর বিজেপি পেয়েছে। মাঝখানে একবার এআইইউডিএফ এর প্রার্থী এখান থেকে জিতেছিল, এর আগে এজিবিও জিতেছিল, কিন্তু লামডিংবাসী বিজেপি সরকারকে এবং বিজেপির বিধায়ককে অনেক শক্তি দিয়েছে। বিশেষ করে সুশীল দত্তর সময়, উনি যখন আমাদের প্রাক্তন বিধায়ক ছিলেন, তখন যদিও আসামে ওনার মানে দলীয় শক্তি কম ছিল, যেহেতু 5 জন বা 6 জন বিধায়ক জিততেন, কিন্তু বর্তমান যে বিধায়ক, উনার কাছে কিন্তু এক বিশেষ শক্তি জনতা দিয়েছিল। আমাদের লামডিং শহরটা, এই রেল শহরটা, আমাদের এই রেল শহরটার মধ্যে আমরা দেখেছি বিগত সময়, এটা যেহেতু মিউনিসিপ্যাল এরিয়া, তো 1992-তে তৎকালীন বিধায়ক দেবেশ চৌধুরী, আমি যদি সঠিক হই, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, মিউনিসিপ্যালিটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটাকে মিউনিসিপ্যালিটির আয়ত্তে এনেছিলেন এবং অনেক কষ্টে এবং অনেক রাজনৈতিক বিচক্ষণতার প্রমাণ দিয়ে উনি এটা করেছিলেন। কিন্তু এখানে জ্বলন্ত সমস্যা আজও রেল এবং আসাম গভর্নমেন্টের সাথে চলছে। এখানে যারা স্থায়ী ব্যবসায়ী, তাদের কাছে একটা অনিশ্চয়তা রয়েছে যে তারা কিন্তু যে ভিটেমাটির উপরে ব্যবসা করছে, তাদের কিন্তু সেই ভিটেমাটির উপরে সম্পূর্ণ ক্ষমতা নেই এবং মিউনিসিপ্যালিটি তাদেরকে সমস্ত আশ্রয় দিতেও পারে না। কিন্তু বিগত সময় আমরা দেখেছি যে এখান থেকে কেন্দ্রীয় রেলমন্ত্রী আমরা নির্বাচিত করেছিলাম, রাজেন গোহাই। উনি এখান থেকে 4 বারের এমপি হয়েছিলেন আমাদের এখান থেকে, এবং উনার যে ক্ষমতা, উনার সাথে বিধায়কের ক্ষমতা, পঞ্চায়েতের ক্ষমতা, সে কলেজ থেকে শুরু করে মানে রাষ্ট্রপতি ভবন অবধি দৌড়ে আপনার কোনো অসুবিধা হবে না, সেমন একটা মসৃণ রাস্তা জনতা তৈরি করে দিয়েছিল। কিন্তু এই বিফলতার কারণটা কি এখন অবধি আমরা বুঝতে পারছি না। 10 বছর এই যে লামডিং পৌরসভার আর রেলের যে বিবাদ, এদিকে বিফল হয়েছে বর্তমান, সম্পূর্ণ বিফল। যদি বিফল না হতেন, উনি যদি বিফলতা যদি ওনার প্রদর্শন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে লামডিং বাজারের এই সমস্ত অঞ্চলের কোনো ব্যক্তি রেল এসে কালকে ফিতা মাপে এবং ওনাকে বলে 1 কোটি টাকা হলো হোল্ডিং ট্যাক্স। 1 করোড় টাকার, সে দিল্লির বোর্ডের নির্ণয় করার ইয়েতে আমাদের রেল যে ছোট ব্যবসায়ী 1 কোটি টাকা হোল্ডিং ট্যাক্স কি করে দেবে? নিশ্চয়ই এই একটা কিন্তু বহুত গুরুত্বপূর্ণ আলোচনা, যেহেতু রেল শহর লামডিং বলে বলা যায় এবং দীর্ঘ বহু বছর ধরে এই যে রেল এবং পৌরসভার যে জমি বিবাদ, এই জমি বিবাদে কিন্তু সমস্যা আজও মেটেনি, এমনটাই অভিযোগ উঠে আসছে। আমি আপনার কাছে আসবো, এই যে সমস্যা নিয়ে উনি কথা বলবো, আপনি কি বলবেন? কথাটা তো ঠিকই, যে রাজ্য সরকার এবং আমাদের রেলের মধ্যে একটা মাঝখানে একটা মানে অদৃশ্য একটা গ্যাপ রয়ে গেছে। সবাই অনিশ্চয়তার মধ্যে ভুগে, যে অ্যাকচুয়ালি উনি বলছে হোল্ডিং ট্যাক্স, অ্যাকচুয়ালি হোল্ডিং না, এটা লিজের জন্য এত বছরের লিজ বাকি আছে, কিন্তু এদিকে আবার মিউনিসিপ্যালিটি হোল্ডিং। এই ক্ষেত্রে বর্তমান শাসক দলের বিধায়ক বিফল? আমি তা বলবো না, এটা সরকারি প্রসেসটাই বিফল। ঠিক আছে, এটা গভর্নর নোটিফিকেশন করে কিন্তু অকুপাইড করা হয়েছিল। ঠিক আছে, তারপরে কেন এখনো মানে সমস্যার সমাধান? আপনার কি জানতে চাইবো, কেন এই সমস্যাটা সমাধান হয়নি, বা এছাড়া লামডিং এ কি উন্নয়নমূলক কাজ হয়েছে যেতে যা, বা আপনি কি চান আগামী দিনে? প্রথমে বলি, আমি নিউজ লাইভ বাংলাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর কি বলবো, এখানে তো রেলের আর স্টেটের
একটা বিবাদ চলছে, এটা সম্বন্ধে বিগত ওনারা অনেক কিছু বলেছেন, কিন্তু তার মধ্যে এখানে শিব মিশ্র যা কাজ করেছেন বিগত 70 বছরও কাজ হয়নি। এই সরকার যা কাজ করেছেন বিগত 70 বছরও এত কাজ হয়নি। বর্তমান সরকার যে কাজ করেছে এই ধরনের কাজ কিন্তু বিগত 70 বছর হয়নি এবং স্থানীয় বিধায়কের প্রশংসা করছে। আমি আপনার থেকে জানতে চাইবো, আপনি কি বলবেন যে এই যে রেলের সমস্যা সমাধানের বলছেন একটি অভিযোগ, পাশাপাশি বলছে যে উন্নয়ন দিক হয়েছে, আপনার চোখে কি? আমার চোখে আমি এত বছর ধরে আমি যত এমএলএ দেখলাম আর কি লামডিংয়ে, ওই সবচেয়ে থেকে বেস্ট এমএলএ আমার কাছে এইটাই লাগলো, যে যা কাজ কর্ম বা আমার বাইরের থেকেও যারা আসা এখনো লামডিংকে আগের লামডিং না, চিনতে পারে না, রাস্তাঘাট এত সুন্দর হয়েছে। তা আমি মনে করি শিবুদার যা অবদান লামডিংয়ের জন্য, সে শিবুদারে আরও চান্স দিতে লাগে, যে আরও আমাদের লামডিংটা যারা। আমি আপনার সাথে কথা বলবো, তবে আমি চারকে আপনার রাখছি একটু। উনি বলছে যে ফের বিধায়ক শিব মিশ্রকে আরো একবার সুযোগ দেওয়া উচিত, কারণ 70 বছর যা কাজ হয়নি সেই কাজ হয়েছে। আপনার মতামত? দেখুন, দাদা বললেন যে বিগত কোনো বিধায়ক এত ভালো কাজ করতে হয় না, যার যার প্রত্যেক বিধায়কই ভালো কাজ করেছেন। আমি কোনো বিধায়ককে ছোট বা বড় করে কথা বলছি না। ওনার কাছে সুযোগ ছিল, বেশি সুযোগ ছিল এর আগে সরকার পক্ষের। এর আগে যারা ছিলেন তারা আমরা দেখতে পেয়েছি প্রয়াত দেবেশ চক্রবর্তী ছাড়া। তারপরে এজিপির সময় ছিল 96-এ যিনি বিধায়ক ছিলেন, তো ওনার সরকার ছিল। এরপরে আমরা বিগত সময় দেখলাম যে কারোর যতজন বিধায়ক লামডিং থেকে নির্বাচিত হয়েছেন কারোর সরকার ছিল না, তো তারা হয়তো ততটুকু কাজ করতে পারেনি। সেটা ওনাদের দুর্বলতা না, ওনাদের যেহেতু একটা গ্যাপ ছিল। আমাদের বর্তমান বিধায়কের সম্পূর্ণ পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এমনকি যা বলুন যতগুলো আমাদের সাংবিধানিক পদ আছে, সে লামডিং থেকে দিল্লি অবধি যেতে যতগুলো সাংবিধানিক পদ আছে সমস্ত হচ্ছে বিজেপির প্রতিনিধি ছিলেন, তা ওনার কাজ করার সুবিধা ছিল। একটু আগে একটা কথা বললেন, আমার প্রাক্তন, আমি যতটুকু জানি উনি প্রাক্তন মিউনিসিপ্যালিটি কমিশনার ছিলেন, আমার সুনীত দা, উনি চলে যায় অকুপাইড করেছেন। অকুপাইড শব্দটা ভুল। দেবেশ চক্রবর্তী যখন এটা মিউনিসিপ্যালিটি তৈরি করেছিলেন, তিনি রেলকে তার সাংবিধানিক অধিকার দিয়ে জিজ্ঞেস করেছিলেন, তারা দিতে পারেনি, এবং সেই আসাম গভর্নমেন্টের ভূমি আসাম গভর্নমেন্টের অধীনে ছিল। সেই আধিপত্য বজায় রাখার ক্ষমতা পরবর্তীকালের সরকারের ছিল। আমরা মহিলাদের সাথে কথা বলবো। বেশ কয়েকজন মহিলা আছে, আপনারা কি চা খেতে এসেছেন এখানে? হ্যাঁ, চা খেতে বাজারে আসলে চা খেতে এখানে আসেন। হ্যাঁ। কি মনে হয় আগামী নির্বাচনে কি হতে পারে, কি সরকার আসা উচিত, বা আপনার মতামতটা কি? আমার মতলব, আমাদের তো আমরা জনতা, দেখেন আমাদের যে ভালো কাজ করে সে তারই চামো আমরা সবসময়। শিমু মিশ্র নিশ্চয়ই মহিলাদের সাথে কথা বললাম এবং আরো কিছু ব্যক্তি রয়েছে, ওদের সাথে কথা বললাম একের পর এক। প্রায় যেহেতু রাজনৈতিক চর্চা এবং ভোটের আগে যে চায়ের আড্ডায় যে ভোটের চর্চা ইতিমধ্যে দেখা গেছে প্রায় জমে উঠেছে। আরো একজন ব্যক্তি রয়েছে, আপনার সাথে জানবো কি মনে হয় আগামী নির্বাচনে আসামে কি বিজেপি সরকার আসবে, মিত্রদিন সরকার, না কংগ্রেসের? 100% बीजेपी सरकार আসবে, কংগ্রেস দিছে কি? কংগ্রেস মহিলাকে হাতে ঠোসা, চোখে জোল আর ফেফড়া বিমার ছেড়া কি দিছে কোন? তো মহিলারা যে শক্তি বানাইছে ভারতীয় জনতা পার্টি বানাইছে। আজকে মহিলারা যে অরুণোদয় যে পাইতাছে, গ্যাস সিলিন্ডার ঘরে ঘরে পৌঁছাইছে। আগে খড়ি কাটতে লাগতো, হাতে ঠোসা পড়তো, ফেফড়ার বিমার হইতো, ভারতীয় জনতা পার্টি একটা একটা ঘরে গ্যাস सिलेंडर पहुंचाई दिसे, যার কারণে बहुत बीमार थी का महिला निषाद मतलब बहुत आराम मिला है उन लोगों को। अभी गैस सिलेंडर में सब कुछ बढ़ता है, ना हाथ में छाला पड़ता है, ना आंख में आंसू आता है, ना कोई फेफड़े का बीमार है। और मैं किसान को किसान अपने लगाए हुए वृक्ष में ही आत्महत्या कर लेता। ना ही कांग्रेस सरकार ने किसानों के लिए योजना बनाया था, ना ही कोई ऐसा सुविधा दिया था जिससे किसान आगे बढ़ सके। लेकिन कांग्रेस तो बोल रहा है कि भाजपा जो सरकार है असम का, वो सिर्फ मियाँ के किस्म बोल रहे हैं और कुछ काम नहीं कर रहे। कांग्रेस तो ये भी बोल रहा है कि अब ये मशीन में आलू डालो पीछे से सोना निकलेगा। कहाँ निकला है भैया? निकला है बताइए? अभी राहुल गांधी जी अपने आप को कहते हैं मैं भी किसान हूँ, अगर उनके सामने लाके मैं गाय खड़े कर दूं उनको ये नहीं समझ आएगा दूध कहाँ से निकालना है, आगे से या पीछे से। तो बोलने से कुछ नहीं होता भैया, काम करना पड़ता है। अभी आपका टोपी लुंगी गमछा का राजनीति चलेगी, अभी कुछ करना पड़ेगा आपको पब्लिक के लिए, तभी पब्लिक वोट देगी। নিশ্চয়ই জনগণের জন্য করতে হবে, তাহলে জনগণ ভোট দিবে, এই ধরনের মন্তব্য করলেন। আমি জ্যেষ্ঠ নাগরিক আরেকজন আছে, ওনার সাথে কথা বলবো ফের একবার। কি মনে হয় যে আপনার, উনি কি কথা বলবো যে দীর্ঘদিন ধরে সরকারে ছিল এজিপি এবং এর আগে কংগ্রেসের, তাছাড়া বর্তমান সরকারের থেকেও কিন্তু সেই মাত্রায় কাজ করতে পারেনি, আপনি কি বলবেন? না না, এই কথা আমি মানতে রাজি না। পুরা কাজ করেছে, কাজের মধ্যে কোনো রকম খোঁজ রাখিনি। কিছু জায়গা থেকে গেছে, হয়তো আধা কাজ করে আধা থেকে গেছে, হয়তো পরে আবার নেক্সট করবে। আর এটাও আমার বিশ্বাস
সেই এমএলএ হবে, সেই আবার এই কাজগুলি করবে। আর লামনিংয়ের আমি মনে করি আগামী 70 বছরে এখন অবধি এমন কোনো এমএলএ আসে নাই যারা জনসাধারণের সঙ্গে মিলে কাজ করেছে। একমাত্র শিবু মিশ্রই জনসাধারণের সঙ্গে মিলে তাদের দুঃখ কষ্ট দেখে তারা কাজ করে গেছে। দেখেন, কাজ করতে গেলে ভুল ভ্রান্তি হয়, তার মধ্যে হয়তো কিছু ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু সব ভুল ভ্রান্তি যদি ধরতে থাকি তাহলে আর উন্নতি হবে না। নিশ্চয়ই ভুল ভ্রান্তি থাকে বিভিন্ন ধরনের। আমি আপনার সাথে আরো একবার জানতে চাইবো, আগামী নির্বাচনে অসমে কি হবে? অসমে কি মনে হচ্ছে যে সরকার কার আসবে? অসমে তো 100% বিজেপি সরকারই আসবে, আর আমাদের লামডিংও বিজেপি সরকারই আসবে, এটা তো 100 বার। কিন্তু দাদা যে বলছিল কংগ্রেস সরকারের কথা, কংগ্রেস সরকারের সময় যা যা ক্রাইম বা যা যা কিছু হয়েছে, আমাদের বিজেপি এই 10 বছরে একদম কোনো ক্রাইম মুক্ত, সবকিছু মুক্ত, এইভাবে করে ক্রাইম মুক্ত সময় কি বলবেন আপনি? দেখুন, বর্তমান ভারতবর্ষে যদি ডাটা তুলে দেখুন, বিজেপি শাসিত অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি ক্রাইম। আপনি কুলভূষণ সিং, এখানে নারীদের উপরে আমরা দেখে পেয়েছি যে অলিম্পিকে জিতা, মেডেল জিতা যারা আমাদের খেলোয়াড় ছিল তাদের উপরে শারীরিক হেনস্থা করার আরোপ ছিল। তা আপনাদের এই সরকার কি ব্যবস্থা নিতে পেরেছে? অপরাধ মুক্ত সেটা আইনের ব্যবস্থা, আইন কি করে ব্যবস্থা নিয়েছে, তখনকার দিনের কি পরিস্থিতি ছিল, বা লামডিংয়ে আমাদের এখানে তো বর্তমান মার্ডারও হচ্ছে, অনেক মার্ডারে আমরা কালপিট খুঁজে পাচ্ছি না। তার জন্য কি বিধায়ক দায়ী? তার জন্য কি বিজেপি সরকার দায়ী? এটা আপনাকে বলবেন না। সরকারে থাকাকালীন মুরব্বী তার মুখরিয়া থাকেন, তিনি বলবেন, তিনি আইনের উপরে সেই প্রেশার ক্রিয়েট করবেন। তার জন্য কংগ্রেস সরকারের দিনে যে ধরনের অপরাধ হয়েছিল তার জন্য সেই সময়ের বিধায়ক দায়ী ছিলেন না। যদি সেই ধরনের হয় তো বর্তমান যে ধরনের অপরাধ চলছে তার জন্য বর্তমান বিধায়ক দায়ী হবেন কি? সেটা আমাকে উত্তর দিন। আর এই ধরনের কথার কোনো যুক্তি থাকে না। অপরাধের সাথে কোনো বিধায়কের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা থাকে না। এটা আমাদের নৈতিক চিন্তাধারা থাকা উচিত। আপনি কাউকে দোষারোপ এইভাবে করতে পারেন না। সামাজিক মাধ্যমে আরো একটি কথা চলছে যে নতুন মুখ চাইছে, এবং বিশেষ করে দেখা যাচ্ছে হোজাইর যিনি প্রাক্তন বিধায়ক, ওনার নামও কিন্তু চর্চায় আসছে। আপনি কি বলবেন, নতুন মুখ অন্য জায়গার বিধায়ক? না না, নতুন তো কোনো প্রশ্ন আসে না। উনি এত ভালো কাজ করেছেন লামডিং সমস্যার জন্য, তো তার মধ্যে দিয়ে আবার কেন নতুন লোক আসবে এখানে? আমি তো কিছু বলতে পারছি না। এতেও তাহলে কোনো একটা রাজনৈতিক ষড়যন্ত্র চলবে। এটা তো আমরা জনসাধারণ যেভাবে কাজ দেখছি, ওনার উন্নয়ন দেখছি গ্রামে গঞ্জে। আপনি দাদা, আপনি বিশ্বাস করবেন না, আপনি যে লামডিং সমষ্টি প্রত্যেকটা আপনি তো হাঁটেন, ঘুরেন, চলেন, দেখেন। আর বিশেষ করে আমরা অটো চালাই, আমরা সব রাস্তাঘাটগুলোয় যাইতে হয়। তো অনেক কাজ করছে, মানে কি এটা মিথ্যা কথা আর কিছু না, আপনারা নিশ্চয়ই জানেন। আর এত কাজ করেছে তো, আর মানে এর মধ্যে আবার দরকারের প্রশ্নটা আসে না। অটো চালকরা কিন্তু লামডিংয়ের লাইফ লাইন বলতে পারে, যেহেতু সমাজে বিভিন্ন স্তরে বা বিভিন্ন প্রান্তে গিয়ে কিন্তু ওনারা অটো চালায় এবং সব ধরনের খবর ওনারা রাখে। আমি ফের আরো একবার এই যে দোকানের যিনি চা বানায়, কমলদার সাথে কথা বলবো। আমি কমলদা যেহেতু এই স্থানের সব থেকে অনেক পুরনো, দাদা আপনার থেকে জানতে চাইবো আমি, এই যে আপনার চায়ের দোকানে বিভিন্ন সময় রাজনৈতিক আলোচনায় আপনার কি মনে হয় আগামী দিনে কার সরকার, বা অসমে কি বিজেপি সরকার আসবে না কংগ্রেস নেতৃত্বাধীন সরকার আসবে, কি মনে হয়? বিজেপি সরকারই আসবে।